পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার কাছে মোটামুটিভাবে 3,20,000-এর মতো এরোপ্লেন ছিল। সোভিয়েত ইউনিয়নের কাছে 1,50,000-এর মতো, ব্রিটেনের কাছে ছিল 1,30,000-এর মতো, আর জার্মানির কাছে প্রায় 1,20,000-এর মতো এরোপ্লেন। এবার যাওয়া যাক আর্মির দিকে। যদি ট্যাঙ্কের সংখ্যা বলা হয় তাহলে আমেরিকার কাছে প্রায় 60,000-এর মতো ট্যাঙ্ক ছিল, সোভিয়েত ইউনিয়নের কাছে ছিল প্রায় 53,000-এর মতো ট্যাঙ্ক, ব্রিটেনের কাছে ছিল 23,000 ও জার্মানির কাছে ছিল প্রায় 20,000-এর মতো ট্যাঙ্ক। এবার দেখা যাক এয়ারক্রাফট ক্যারিয়ার্স, যেটা নেভির একটি বড় জাহাজ হয়। আমেরিকার কাছে প্রায় 111টি এয়ারক্রাফট ছিল, যেখানে ছোট বড় সব ছিল। ব্রিটেনের কাছে ছিল প্রায় 83টি, জাপানের কাছে 25টি, আর জার্মানির কাছে ছিল 0টি, অর্থাৎ একটিও ছিল না। এটা অনেক আলোচনার বিষয় যে হিটলারের আর্মি এতটা শক্তিশালী ছিল, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ারের এইরকম অবস্থা কেন? যদি টেকনিক্যালভাবে দেখা যায় তাহলে জার্মানির কাছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল, যেটি 1938 সালে লঞ্চ হয়েছিল। তারপরেও এটাকে এয়ারক্রাফট ক্যারিয়ার রূপে কাউন্ট করা হতো না কেন, চলুন জানা যাক। 1933 সালে হিটলার জার্মানির হেড লিডার হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রায় প্রত্যেকটি দেশই দেখছিল যে ব্রিটেনের সবচেয়ে যে বড় শক্তি সেটি হচ্ছে তার নেভি, আর প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে তারা এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো শুরু করে দিয়েছিল। এয়ারক্রাফট ক্যারিয়ার একটা অনেক বড় জাহাজ হয়, যেটিতে আপনি ফাইটার জেট, হেলিকপ্টার নিয়ে যেতে পারেন। এখানে সুবিধা এটা হয় যে আপনি এয়ারক্রাফট ক্যারিয়ারকে অনেক দূরে পাঠাতে পারেন এবং সেখান থেকে আপনি ফাইটার জেট চালনা করতে পারেন। আর ফাইটার জেটকে ল্যান্ড করানোর জন্য কোনো জমিরও প্রয়োজন হয় না, সেটি এয়ারক্রাফট ক্যারিয়ারেই ল্যান্ড করতে পারে। আর এর জন্যই ব্রিটেন এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর দিকে অনেক গুরুত্ব দিয়েছিল, আর এই জন্যই তার কাছে প্রায় 6টি ক্যারিয়ার তৈরি হয়ে গিয়েছিল। অন্যদিকে আপনি যদি বাকি শক্তিশালী দেশগুলির দিকে তাকান, তারাও এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো শুরু করে দিয়েছিল। জার্মানির লিডার এইসব হতে দেখছিল, কিন্তু তাও তারা কোনো ক্যারিয়ার বানাচ্ছিল না, আর এটার সবচেয়ে বড় কারণ ছিল দ্য ট্রিটি অফ ভার্সাই। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি যখন হেরে গিয়েছিল, তখন যেসব দেশগুলি জিতে গিয়েছিল তখন তারা বলেছিল যে তোমার জন্য এইসব লড়াই হয়েছে, তাই শাস্তির জন্য তাকে একটি ট্রিটি সাইন করতে হয়েছিল, যেখানে জার্মানির মিলিটারির উপর অনেক রকম রেস্ট্রিকশন লাগানো হয়েছিল, যেন ভবিষ্যতে জার্মানি তার আশেপাশের দেশের উপর হামলা না করতে পারে। ট্রিটি এমনভাবে বানানো হয়েছিল যে জার্মানির এয়ারফোর্স থাকবে না, যদি তার আর্মি থাকে তাহলে 1 লক্ষের বেশি রাখতে পারবে না, এবং তার নেভির উপর নানা রকম রেস্ট্রিকশন লাগানো হয়েছিল, যার জন্য জার্মানি তার নেভিকে অতটা শক্তিশালী করে তুলতে পারেনি। এরপরেও হিটলার জানতো যে তাকে যদি সুপার পাওয়ার হতে হয় তাহলে তার নেভিকে অনেক স্ট্রং করতে হবে। এই জন্য সে একটি স্পেশাল প্ল্যান বানিয়েছিল, যেটাকে তারা প্ল্যান জেড বলতো। প্ল্যান জেড এর ভিতর জার্মানির লিডাররা এটা ভেবেছিল যে তারা 10টি ব্যাটেলশিপ বানাবে, 4টি ক্যারিয়ার এবং কিছু ক্রুজ শিপ বানাবে, এবং এগুলি নিয়ে ব্রিটেনের নেভির সাথে তারা টক্কর দেবে। এবার আসে 1935 সাল, আর এই সালে ব্রিটেন ও জার্মানির ভিতরে একটি নোবেল ট্রিটি সাইন করা হয়েছিল, যেটাকে বলা হয় অ্যাংলো জার্মান নোবেল ট্রিটি। এই ট্রিটির ভিতর ব্রিটেন ক্ষেত্রে রাজি হয়ে যায়। ব্রিটেন জার্মানিকে বলে যে যত আমাদের নেভি আছে তার 35% ট্যানেজ জার্মানি নেভিতে রাখতে পারে। এটা অনেক বড় সুযোগ ছিল জার্মান নেভির জন্য। বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর জন্য একভাবে ব্রিটেনের কাছ থেকে তারা সুযোগ পেয়ে গিয়েছিল। তারা ঠিক করে যে তারা 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার বানাবে। আর এখানে 1935 সালে জার্মানি আর একটা ভালো কাজ হয়েছিল যে জাপান জার্মানিকে বলেছিল আপনি আমাদের দেশে এসে আমরা কীভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছি সেটা দেখেন। এর সাথে সাথে জাপান জার্মানিকে অনেক ব্লু প্রিন্টও দিয়েছিল, যা দিয়ে জার্মানি আরও নানা ধরনের জাহাজ বানাতে পেরেছিল। পরে 1936 সালে তারা তাদের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো শুরু করে দিয়েছিল, আর তারপরে ডিসেম্বর 1938 সালে এটাকে লঞ্চ করেছিল, কিন্তু এটা তখনও সম্পূর্ণ হয়েছিল না। এবার আপনি জানেন যে 1939 সালের সেপ্টেম্বর মাসে জার্মানি পোল্যান্ড দখল করে নিয়েছিল, আর তার 2 দিন পরেই ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির উপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তারপরে যখন জার্মানি নরওয়ে দখল করেছিল, তখনও তার এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল না, আর এর জন্য নরওয়েকে ব্রিটিশ নেভির হাত থেকে বাঁচানোর জন্য হিটলারের জার্মানির এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব উন্নত ধরনের হাতিয়ার লাগানো হয়েছিল সেগুলিকে নরওয়ের সমুদ্রের ধারে ডিপ্লয় করে দেওয়া হয়, যেন সেগুলি ব্রিটিশ নেভির হাত থেকে নরওয়েকে রক্ষা করতে পারে। আর এর জন্য ক্যারিয়ার পুরোপুরিভাবে সম্পূর্ণ করা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়াও আর অনেক কারণ আছে যার জন্য তারা ক্রাফট ক্যারিয়ার তৈরি করতে পারেনি। এরপরে হিটলার ধীরে ধীরে হারতে থাকে এবং তার তখন মনোযোগ বেশিরভাগ স্থলভূমিতে ছিল, এবং এর জন্য হিটলার এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে সেরকম নজর দিচ্ছিল না। এখানে বলা হয় যে হিটলার এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে অনেক দেরি করে ফেলেছিল, তাদেরকে যুদ্ধের আগেই এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো দরকার ছিল।